ওরে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, ওরে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। নিজে আল্লাহ ছিলেন বেকুল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিলেন বেকুল সৃষ্টির মূলে। পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া দ্বন্দ্ব ফেলে দিল পাগলামি করিয়া। নবীর প্রেমে ওয়াইস করনি পাগল হইয়া দ্বন্দ্ব ফেলে দিল পাগলামি করিয়া। পাগল কুলের শিরোমণি জানে সকলে, পাগল কুলের শিরোমণি জানে সকলে, পাগল কুলের শিরোমণি জানে সকলে। পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। ইউসুফের লেখা লেখা স্বপ্নে, ইউসুফেরই ছবি আঁকে বৈশা নির্জনে। ইউসুফেরই লেখা লেখা স্বপ্নে, ইউসুফেরই ছবি আঁকে বৈশা নির্জনে। 80 বছর পরে দেখা হইল জঙ্গলে, 80 বছর পরে দেখা হইল জঙ্গলে, আবার 80 বছর পরে দেখা হইল জঙ্গলে। পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। রজকিনীর জন্য চণ্ডীদাস সেবা করিল, প্রেমেরই সাগরে প্রেমের বর্ষি মারিল। আরে রজকিনীর জন্য চণ্ডীদাস সেবা করিল, প্রেমেরই সাগরে প্রেমের বর্ষি মারিল। এক চিতাতে পূর্ণ দুইজন জানে সকলে, এক চিতাতে পূর্ণ
পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে লাইলিরো লাগিয়া মজনু পাগল হইয়া বনে বনে কইরা বেড়াই লাইলির লাগিয়া বাজা বাবা লাইলিরো লাগিয়া মজনু পাগল হইয়া বনে বনে কইরা বেড়াই লাইলির লাগিয়া রাস্তায় কাপ্তা হইল বলে সালাম পাগলে ওরে দুই রাস্তায় কাপ্তা হইল বলে সালাম পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে নিজে আল্লাহ ছিলেন বেকুল সৃষ্টির মূলে ওরে নিজে আল্লাহ ছিলেন বেকুল সৃষ্টির মূলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগলার জীবন ধন্য হইতো আমার পাগলি রে পাইলে চমৎকার। ত্যাগ, ভালোবাসা আর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদের এই সময়কে আরও রাঙিয়ে তুলতে আমাদের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি নিয়াত শুভ। আজ আমার সঙ্গে আপনাদের গান শোনাতে আছেন হৃদয় হাসান সুমন এবং তার সঙ্গীরা। তার গল্প শুনবো, তার গান শুনবো, সঙ্গে থাকুন সকলেই। হৃদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। এই যে ঈদের একটা সময়, এত ব্যস্ততা, তারপরেও আজকে আমাদের এই গান আড্ডায় এসেছেন, কেমন লাগছে আপনার? এত সুন্দর একটা অনুষ্ঠান আসতে পেরেছি, এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। তারপর আমার সহকর্মী যারা আমার সাথে আসছে তাদের সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক। আমি যখন তাদেরকে বললাম যে আমি তো সময়ের গল্পেতে যাচ্ছি, ওইখানে তোমাদের যেতে হবে, অনেকেই দেখা গেছে যে দেশের বাড়িতে যায় নাই, বলছে যে ভাই তাহলে ঈদ এবারে গাজীপুরে করি, একসাথে ঈদ কাটাবো এবং তোমার সাথে সময়ের আড্ডায় যাবো। তো সবকিছু মিলে আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। এটা আমার কাছে এখন অনেক বড় প্রাপ্তি মনে হচ্ছে যে আপনারা এই ঈদের সময়টাতে ঈদে বাড়ি না গিয়ে শুধুমাত্র এই আয়োজনের জন্য আছেন। এর জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। তবে যেহেতু একসঙ্গে আছেন, নিশ্চয়ই ঈদটা ভালো কেটেছে। হ্যাঁ, এবার আগের তুলনায় এবার ঈদটা অনেক ভালো কাটছে, আমরা অনেক ঘুরছি, তো এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি, মানে সবকিছু মিলে অনেক ভালো লাগতেছে ভাই। এটাই একটা ঈদের মজা। জি আচ্ছা, তো আমরা তো আসলে ঈদের সময়টাকে নানাভাবে প্ল্যান করি। আমরা আসলে যেটা দেখি যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঈদের প্রস্তুতি, ঈদের আনন্দ অনেক পাল্টে যায়। তো সেই জায়গা থেকে আপনার জীবনে এখন ঈদের সময়টা কিভাবে আসে? প্রতি বছরই ঈদ করা হয় বাড়িতে বাবা মার সাথে, তো এইবার ওইরকমভাবে আর সময় হয় নাই, গাজীপুরে ঈদ করতে হয়েছে। বাবা মাকে মিস করেছেন ঈদের দিন? বাবা মাকে মিস করছি, তবে বাবা মার সাথে ফোনে কথা হয়েছে, তাদেরকে বলছি যে আমি সময় টিভিতে একটা প্রোগ্রামে যাব। তারা শুনে বিষয়টা অনেক খুশি হয়েছে, যে ওই খুশিটাতে আসলে আমি খুশি। বাবা মা কোথায় আছে এখন? আমার দেশের বাড়ি হচ্ছে গফরগাঁও, ময়মনসিংহ জেলা। তো আমার বাবা মা গ্রামের বাড়িতে থাকে, আমি আমার ফ্যামিলি নিয়ে গাজীপুর থাকি। যে আয়োজনের জন্য এত আত্মত্যাগ, আসলে ঈদুল আজহা আসেই তো আত্মত্যাগের বার্তা নিয়ে। হ্যাঁ, আমরা আমাদের প্রিয় জিনিসকে কোরবানি করে দেই। তো গানের জন্য যেহেতু আপনার এই ঈদের স্যাক্রিফাইস, জি। গানটা আপনি শুরু করেছিলেন কবে? গানটা হচ্ছে আমি
যখন ছোট তখন থেকে আমি গানটাকে অনেক পছন্দ করি, কত ভালোবাসি। বছর বয়স? মানে তখন আমি বুঝি আর কি, সবকিছু বুঝি, মানে কথা গানটা, বলতে পারেন, হ্যাঁ, এরকম কিন্তু- আর কি। বিশেষ করে আমার মা আমাকে অনেক সাপোর্ট করতো। আমি কিন্তু মানে ওইরকম হাই ফ্যামিলির সন্তান না, মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। আমি তো যদি একটু জানতে চাই আপনার বেড়ে ওঠাটা কিভাবে? 2018-19-এর দিকে মানে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি গান করব, কিন্তু একটা মাধ্যমে যে আমি একটা জায়গায় পৌঁছাবো ওই মাধ্যমটা আমার ছিল না। তখন ফেসবুকে একজনের মাধ্যমে আমি একটা মিউজিক ভিডিওতে কাজ করি। এটা হচ্ছে 2019 সালে আমার প্রথম মিউজিক ভিডিও হয়। ওই আপুটার বাড়ি ছিল ইন্ডিয়াতে, ফেসবুকে ওনার সাথে পরিচয়। তো আমি একটা মিউজিক ভিডিওতে কাজ করছিলাম, একটা গান গাইছিলাম ওইখানে, আমার নতুন মল্লিক গান ছিল। তো ওইখান থেকে আসলে আমার মানে গানের জগতে আসা। তার আগে থেকে আমার গানের প্রতি আগ্রহ, ভালোবাসা দুইটাই ছিল, কিন্তু ওইরকমভাবে মানে উপরে উঠতে পারি নাই। ওই আপুর মাধ্যমে যখন আমি গানের জগতে ঢুকলাম, মানে একটা প্রথম মিউজিক ভিডিও করলাম, তারপর আস্তে আস্তে আমি ভাবলাম, আমার মা বলতো যে তোর মধ্যে কিছু একটা আছে, তুই চেষ্টা করতে পারবি। তখন আমি আমার মতো করে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি। গাজীপুর আসলাম, গাজীপুর আসার পরে আমার ছোট ভাই আসিফ, ওটা পাইছি পাশে প্রথমে। তো প্রতিদিন এই অফিস করার পরে আমি রেল স্টেশন চলে যেতাম, জয়দেবপুর রেল স্টেশন। এই গান বাজনা করার লাগে আমার চাকরিটাও চলে গেল। তারপর আমি গানটাকে ছাড়ি নাই, আমি আমার মতো করে লালন করছি। তো এক পর্যায়ে স্টেশন প্রতিদিন এই গান করতাম। হঠাৎ একটা গান আমার ভাইরাল হয়ে যায় ফেসবুকে। তো গানটা হচ্ছিল 500 টাকা দিলাম গো ঝমেলা। এই গানটা যখন আমার ভাইরাল হয়, তারপর আমি আমার গানের প্রতি অনুপ্রেরণা আরও বাড়তেছে যে না, এইবার মনে হয় হবে কিছু একটা। তো এইভাবে কন্টিনিউ করতে করতে যখন আমি গান পোস্ট করি, ভালো রেসপন্স পাচ্ছি, প্রত্যেকটা মানুষই বলতেছে যে না ভাই আপনি পারবেন, করেন, চালিয়ে যান। তো সব কিছু মিলে এই গান তো আমি আগে থেকে ভালোবাসি। যখন কিছু গান আমার ভাইরাল হয়েছে রিসেন্টলি, তখন গানটা আমার ভিতরে আর মানে আমি চাইলেও আর এই গানের বাইরে যাইতে পারতেছি না, এরকম আর কি। আচ্ছা, আপনি এই যে বলছিলেন গানের জন্য আপনার চাকরিটা চলে যায়, হ্যাঁ এবং আমরা তো জানি আসলে যারা ঢাকায় থাকি তাদেরকে কতটা স্ট্রাগল করতে হয়। হ্যাঁ। সেই জায়গা থেকে আপনার জীবনটা কতটা কঠিন হয়ে গেছে এখন? চাকরি চলে যাওয়ার পরে আমি আর চাকরি নেই নাই। আপাতত আমি এখন পর্যন্ত চাকরি নেই, বেকার চলতেছি। তারপরেও গান থেকে আমার ওইরকম কোনো ইনকাম আসে না। জাস্ট আমার একটা ফেসবুক প্রোফাইল আছে, ওইখানে 1,47,000 ফলোয়ার্স, ওইখান থেকে কিছু আসে। তবে একটা মানুষ, কিন্তু একটা মানুষের জীবন ধারণের জন্য যে না, অতটুকু, প্রয়োজনগুলো, হ্যাঁ, সেইটা তো সেখান থেকে মেটানো সম্ভব না। না। তাহলে আসলে কিসের আশায় আপনি গানটাকে ধরে আছেন? আমার একটা আশা হচ্ছে আমাকে পুরো বিশ্বের মানুষ চিনবে, এবং আমি মানুষের দোয়ায় থাকতে চাই সব সময়। ঠিক আছে, মানুষের দোয়ায় থাকতে গেলে তো মানুষকে গান শোনাতে হবে। হ্যাঁ। তাহলে এবার আমরা কোন গানটি শুনবো? তাহলে এবার আমি আমার সেই ভাইরাল গানটি শোনাবো, 500 টাকা দিলাম গো ঝমেলা, যে গান দিয়ে অনেক প্রায় 50 লাখ মানুষ এই গানটি শুনছিল। মানে যে গান থেকে আসলে আপনার প্রথম পরিচিতি। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুনে আসি গানটা। টাকা দিলাম গো ঝমেলা তোমার রূপ দেখিয়া, আরো 300 টাকা দিলাম মাথার গেছ দেখিয়া গো ঝমেলা, মাথার গেছ দেখিয়া, মাথার গেছ দেখিয়া গো ঝমেলা, মাথার গেছ দেখিয়া। বাজাও।
মাথার কেসে কিয়া গো মা, মাথার কেসে কিয়া, মাথার কেসে কিয়া গো মা, মাথার কেসে কিয়া। বাহ, দারুণ পরিবেশনা। কিন্তু আমার তো মনে হলো আপনি দর্শককে আগে আপনার মাথার কেস দেখিয়ে দিলেন। একটু আগে যেটা বলছিলেন, গানের জন্য আপনার সব কিছুকে ছেড়ে শুধুমাত্র গানটাকে আপনি লালন করছেন। হ্যাঁ, আপনি আসলে আপনার এই গান যাত্রাটা কিভাবে দেখতে চান, কিভাবে আপনি সামনে আগাতে চান, আপনার প্ল্যানটা কি? আমি একটা জিনিস বিশ্বাস করি যে ছোট থেকে বড় হতে হয়। আমি চেষ্টা করতেছি আমার কিছু কাছের ভাই ব্রাদার, আমি তাদের সাথে কাজ করতেছি। আমাদের একটা ব্যান্ড আছে, গানের ডেরি টিম। এখানে যারা আছে তারাও এখানের সদস্য। আমরা একটা টিম নিয়ে কাজ করতেছি। পাশাপাশি আমার ভালো কিছু মিউজিক কম্পোজারের সাথে পরিচয় আছে বর্তমানে। তারা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে কিভাবে আমাকে কাজে লাগানো যায়, এবং আমার ঈদের পরে হয়তো 2টা গান রিলিজ হবে। তো সবকিছু মিলে এভাবে যদি আমি মানুষের সাপোর্ট ভালোবাসা পাই, তাহলে আমার বিশ্বাস আমি সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলছিলেন যখন আপনি স্টেশনে বসে গান গাইতেন, হ্যাঁ। তখন তো আসলে অনেক দিন ধরেই আপনি গাইছিলেন, জি। কিন্তু মাত্র যে গানটি আপনি আমাদের শোনালেন সেই গানটি প্রথম Viral দর্শকরা হয়েছিল। পছন্দ করে। জি, যখন দেখলেন যে আপনার গান দর্শক পছন্দ করেছে, প্রথমবারের মতো আপনার রিয়েকশন কি ছিল? আমি যখন ফেসবুকে গান আপলোড করতাম, তো তখন দেখতাম যে ভিউ হয় না, 100 ভিউ, সর্বোচ্চ 200 ভিউ হয়। তো হঠাৎ করে এই জমেলা যে গানটা, এটা পোস্ট করছিলাম 9টার পরে, রাত 9টার পরে, 10টা বাজে দেখি গান 10,000 ভিউ হয়েছে। তো আমি ভাবতেছি যে সারা দিনে মানে একদিনে 1,000 ভিউ হয় না, সেই জায়গায় 1 ঘন্টায় 10,000 ভিউ, মনে হয় কিছু একটা হইতেছে। তো ফাইনালি এই গানটা একদিনে 40,000 ভিউ হয়েছিল। তারপরে 3 দিনে গানটা মিলিয়ন ক্রস করে। তো আচ্ছা, সবকিছু মিলিয়ে গানটা এখন 5 মিলিয়ন ক্রস করছে। আমি আমার ভীষণ খুশি হয়েছিলাম। মানে যে জায়গায় আমি তো আপনাদের বললাম, যে জায়গায় একদিনে 1,000 ভিউ হইতো, সেই জায়গায় 1 ঘন্টায় ওই দিন 10,000 ভিউ হয়েছিল। না আপনার আসলে বলে বোঝাতে হবে না, কারণ আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ। আপনার চেহারার মধ্যে একটা আলাদা গ্লো করছিল, মনে হচ্ছিল যে আপনি সেই সময়টা চোখের সামনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ। আসলে কখন দর্শকের হৃদয়ে কোন গান জায়গা করে নেয়, কখন আপনার সুর তাদের ভালো লেগে যায়, এটা তো বলা যায় না। কিন্তু এই ভালো লাগা ধরে রাখতে গেলে তো আপনাকে গানের সঙ্গে থাকতে হবে, আপনাকে সুরে বাঁচতে হবে। অবশ্যই। তো সেই জায়গায় এখন পরিবারের সাপোর্ট কতটুকু? আমি আমার বাবার কাছ থেকে ওইরকম সাপোর্ট পাই না, তবে আমার মা উনি গান আমাকে- পছন্দ করেন না? গান পছন্দ করেন হয়তো একটু কম, কিন্তু আমার মা আমাকে অনেক সাপোর্ট করে। আমাদের এলাকায় একটা বাউল গানের একটা প্রোগ্রাম হয়েছিল। তো ওই দিন আব্বা জানি কেমনে জানছে যে আমি ওইখানে গান গাইবো। তো আমার হঠাৎ ফোন দিছে তখন রাত 10টা বাজে যে তুই নাকি গান গাইবি, প্রথমে উদ্বোধন করবি তুই গান গায়া। আমি বলছি হ্যাঁ। ও ঠিক আছে, তাহলে আমি আসতেছি। তো আমাদের একটা ছোট একটা দোকান আছে, তো আব্বা দোকান বন্ধ করে আসছে। তো আমি প্রথম স্টেজে উঠছিলাম, ওঠার পরে পাগল হাসান ভাইয়ের একটা গান গাইছিলাম, আসমানে যায় ওনার বন্ধু। তো এই গানটা আমার আব্বা পেছন থেকে শুনছে, হয়তো ওনার কাছে ভালো লাগছে যে আমার ছেলে গান গাইবো, এলাকার মধ্যে গান গাইলে অনেক মানুষ, মানে সবকিছু মিলে এখন মনে হয় যে না, আব্বাও মনে হয় এখন পছন্দ করে। যখন ছেলের জনপ্রিয়তা দেখে তখন তো প্রত্যেক বাবা মাই আসলে গর্ব করে। হ্যাঁ, সেটাই। তো সেই জায়গা থেকে আসলে আপনি যখন দেখছেন যে সামনে আপনার একটা সুন্দর ভবিষ্যৎ আছে এবং গান নিয়ে থাকলে আপনি ভালো একটা অবস্থান করে নিতে পারবেন বলে আপনি বিশ্বাস করেন, এই কারণে কিন্তু আপনি গানের সঙ্গে আছেন। তো সেই বিশ্বাসের জোরটা আসলে মূল জোরটা কোথায় থেকে পান আপনি? মূল জোরটা হচ্ছে আমার ওয়াইফ, ও আমাকে খুব সাপোর্ট করে। আপনি বিয়ে করে ফেলেছেন? যেহেতু বলেই ফেলছি, এটা বলা থাক। হ্যাঁ, আমি বিবাহিত, আমার একটা ছেলে আছে। আচ্ছা, সবকিছু মিলে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নিজে পছন্দ করে বিয়ে করেছেন? হ্যাঁ, নিজে পছন্দ করে করছি। মানে যখন দেখা গেছে যে অনেক সময় রাত্রে একজনে ফোন দিচ্ছে, ভাই একটু বসতে হবে আজকে, বা কোথাও একটা প্রোগ্রাম, আমি তো রাত্রে বাইরে থাকতে হবে, আমি আমার ওয়াইফকে বলি যে এরকম একটা প্রোগ্রাম পাইছি, বা আজকে বাসায় হয়তো ফিরতে পারবো না, ও আমাকে বলে যে সমস্যা নেই, তুমি যাও। জীবনসঙ্গীর কাছ থেকে যখন আপনি আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে সম্পূর্ণ সাপোর্ট পাবেন, তখনই কিন্তু আসলে আপনি সামনে এগিয়ে যাওয়ার জন্য আরো বেশি চেষ্টা করবেন। তো এদিক থেকে আপনি অবশ্যই লাকি, হ্যাঁ, যেহেতু আপনার জীবনসঙ্গী আপনাকে গানের ক্ষেত্রে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। জি। তা না হলে এই সময় এসে একটা মেয়ে কখনোই রাজি হয় না যে তার হাজবেন্ড রাতে বাইরে থাকবে। যেহেতু আপনি ভাগ্যবান, আমরা আশা করব আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের পথে এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ। এবং যেহেতু আপনার গান এখন দর্শকরা পছন্দ করতে শুরু করেছে, আমরা চাইবো যে আপনি মৌলিক গান বেশি করুন এবং দর্শকের হৃদয়ে আপনার স্থায়ী আসন করে নিন। এবার তাহলে আমরা কোন গানটি শুনবো? তাহলে এবার আমি আমার একটা মল্লিক গান করি। গানটা বেশ কিছুদিন হয়েছে রিলিজ হয়েছে, মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি, তো একটা মল্লিক গান শোনাই।
আমাকে তুমি যদি ভালোবাসো গো, তবে কেন করো এত ছলনা? বিশ্বাস করো সহিতে পারি না, না পেলে মরে যাব নিয়ে বেদনা, না পেলে মরে যাব নিয়ে বেদনা। আমাকে তুমি যদি ভালোবাসো গো, তবে কেন করো এত ছলনা? বিশ্বাস করো সহিতে পারি না, না পেলে মরে যাব নিয়ে বেদনা, না পেলে মরে যাব নিয়ে বেদনা। আখি জলে ভাসে ছবি হৃদয়েরই প্রান্তে, কতটা আপন জেনেছি মনেরই অজান্তে। আখি জলে ভাসে ছবি হৃদয়েরই প্রান্তে, কতটা আপন জেনেছি মনেরই অজান্তে। তোমারই নাম মুখে মুখে অন্য কিছু বুঝি না, না পেলে মরে যাব নিয়ে বেদনা, না পেলে মরে যাব নিয়ে বেদনা। কিছু সুখ দিও আমায় অবচরণ দাসী, কষ্ট দিও না তুমি অব নরকবাসী। আর কিছু সুখ দিও তুমি অবচরণ দাসী, কষ্ট দিও না তুমি অব নরকবাসী। রূপের পাগলা তোমার পাগল অন্য কিছু বোঝে না, না পেলে মরে যাব নিয়ে বেদনা, না পেলে মরে যাব নিয়ে বেদনা। আমাকে তুমি যদি ভালোবাসো গো, তবে কেন করো এত ছলনা? বিশ্বাস করো সহিতে পারি না, না পেলে মরে যাব নিয়ে বেদনা, না পেলে মরে যাব নিয়ে বেদনা, না পেলে মরে যাব নিয়ে বেদনা, না পেলে মরে যাব নিয়ে বেদনা। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি তো এই বেদনার পাঠ চুকিয়ে এসেছেন, আপনি তো ভালোবাসার বিজয়ী। হ্যাঁ, যখন একটা মানুষের জীবনে ভালোবাসা পূর্ণ থাকে, তখন তার জীবনটা আসলে কেমন থাকে? আসলে ভালোবাসার জিনিসটা খুবই সুন্দর, আবার অনেক কষ্টের।
একটু বুঝিয়ে বলবেন, আমার জীবনে নেই তো, আমি এর জন্য বুঝি না। আমি আসলে চাচ্ছিলাম না ওই পিছনে আবার যেতে হচ্ছে, কিন্তু আমরা তো চাই। রিলেশন করেই আমার বিয়ে করা। তো আমি 2020 সালে ওর সাথে আমার প্রথমে ফেসবুকে পরিচয় হয়েছিল। আপনার জীবনে কি সব ফেসবুক থেকে আসে? না, ফেসবুক, গানের ক্ষেত্রেও আপনার ফেসবুক, প্রেমের ক্ষেত্রেও ফেসবুক। ফেসবুকে, তার মানে ফেসবুকটা আপনার জন্য বেশ উপকারী। হ্যাঁ আসলে ফেসবুকে আমি আবার ভাইরাল হয়েছি। আচ্ছা, তো ফেসবুকে ওর সাথে আমার প্রথম হাই হ্যালো কথা হয়েছিল। তো এইভাবেই কিভাবে কি হয়ে গেল আমি বলতে পারতেছি না। তো ফাইনালি 2023 সালের আগস্টের 10 তারিখ আমরা বিয়ে করি। এখন আপনাদের দোয়া, সবার দোয়ায় অনেক ভালো আছি। এই যে ভালোবাসাপূর্ণ জীবনটা কেমন, এটা কেমন উপভোগ হ্যাঁ, করছেন? এটা অনেক ভালো। যারা রিলেশন করছে বা বিয়ে করার পরে যে পূর্ণতাটা পাইছে, এটা অনেকেই পায় না। না পেলে অনেকেই হয়তো কষ্ট পায়, সুসাইড করে। তো আমি একটা জিনিস ফিল করি যে আমি হ্যাপি, আমি যাকে ভালোবাসতাম ওকে পাইছি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি এখন বিয়ে না করলে হয়তো 2 বছর পরে হলে আমার করতে হইতো। জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর হাতে, উনি চাইছে, হয়ে গেছে। যেহেতু আপনার জীবনটা ভালোবাসায় পূর্ণ এবং আপনার ঘরে আপনার ভালোবাসার মানুষ আছে, হ্যাঁ। আমরা এবারের গানটা তাকে ডেডিকেটেড করতে চাই। ভালোবাসার মানুষকে কোন গানটি শোনাবেন? আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, আমি জানি তুমি হয়তো দেখবে। তোমাকে ভালোবেসে তো আজকে আমি এতটুকু আসতে পারছি তোমার সাপোর্টে। তো আমি বলতে চাই, প্রেমের কি নাম দেব বলো না। এই গানটা আমি গাবো শিমুল হাসান ভাইয়ের কণ্ঠে, খুবই চমৎকার একটি গান। তো গানে যাই। শুনি। মনের আরেক না আয়না যদি হয়, প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো না। মনের আরেক নাম আয়না যদি হয়, প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো না। আজা ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাটার জ্বালা, কাটার জ্বালা। ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাটার জ্বালা, কাটার জ্বালা। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো না। নয়নের নীরেও ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায় কেউ বাহারায়, কেউ বাহারায়। নয়নের নীরেও ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায় কেউ বাহারায়, কেউ বাহারায়। সে প্রেম আমায়
চমৎকার। মানে আমি যত আপনার গান শুনছি মনে হচ্ছে আমি আপনার গানের মোহতে আটকে যাচ্ছি। থ্যাংক ইউ। একটা বিষয় আমার খুব কিউরিসিটি জায়গায়, আপনার সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলো আপনি পোস্ট করেন আচ্ছা বেশিরভাগ ভিডিও আমি দেখতে পাই ট্রেনের কামরার ভেতর, আচ্ছা, সেটা কেন? সেটা হচ্ছে খুব ভালো একটা প্রশ্ন করছেন। আমি যখনই স্টেশনে আসি তো প্রতি শুক্রবার একদিন তুরাগ একটা ট্রেন আছে, এই ট্রেনটা শুক্রবারে বন্ধ থাকে, ওই দিন থাকে না। আর সপ্তাহে 5 থেকে 6 দিন ট্রেনটা ওইখানে থাকে, সন্ধ্যা 7টায় আসে, 10টায় ব্যাক করে আবার। তো যখন আমি ট্রেনের মধ্যে ওইখানে স্টেশনে যাওয়ার পরে ট্রেন ফাঁকা থাকে, ওইখানে গান বললে নয়েজ আসে না, বা মানে স্টেশনে তো অনেক কোলাহল থাকে, মানুষ থাকে, তো ট্রেনের ভিতরে গান গেলে কি হয়, নয়েজ থাকে না, ভালো গাওয়া যা একদম ফ্রি থাকে। এই কারণে আমি আসলে ট্রেনে বেশি গান করি আর কি। মানে ট্রেনের কামরাটা কি আপনার কাছে একটা স্টুডিওর মতো? হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, এখন এরকমই আমার কাছে হয়ে গেছে, অনেকটা আপন। আমি স্টেশনে গেলে এমন কোনো মানে মানুষ নেই, দোকানদার থেকে শুরু করে বা যারা স্টেশনে প্রতিনিয়ত আসা যাওয়া আছে, সবাই আমাকে চিনে যে ভাই আজকে কি বসবেন গানে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি একটু এই ভালো লাগার একটা অনুভূতি জানতে চাই। এই যে একদম দোকানদার থেকে শুরু করে একজন পথচারী হয়তো বা আপনার গান শুনে দুপা থমকে দাঁড়ায়, তো কেমন লাগে? আর স্টেশনে গান করতে গিয়ে কী ধরনের অভিজ্ঞতা হয়েছে আপনার? একদিন রাত 11টার মতো বাজে, তো জামালপুরের একজন যাত্রী, ওনার উদ্দেশ্য হচ্ছে হাওড়া এক্সপ্রেস ট্রেন ধরবে, 12টায় ট্রেন। তো 11টায় আমরা স্টেশনে গান গাইতেছি, আমাদের গানের টিম সবাই একসাথে। তো হঠাৎ উনি আসছে আমাদের আসরে, আমরা যেখানে গান গাইতেছি ওখানে আসছে। আসার পরে উনি আমাকে একটা গানের রিকোয়েস্ট করছিল, একটা বিচ্ছেদ গান। তো গানটা গাওয়ার পরে উনি আমাকে বুকে জড়িয়ে ধরে চোখ দিয়ে পানি পড়ছিল ওনার। এই বিষয়টা আমার খুব ফিল করলাম যে উনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাবে, হয়তো জামালপুর ওনার বাড়ি। তো উনি আমাকে একটা গানের রিকোয়েস্ট করলো এবং গানটা আমি গাইলাম। গানটা শুনলো, শোনার পর আমাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে ভাই। এই যে ওনার একটা আবেগ, বা আমার গানটা তার কাছে ভালো লাগছে, তারপরও ছবি তুললো, আমার নাম্বারটা নিল, যে যদি কখনো জামালপুর যান ইনশাল্লাহ দেখা হবে। এই জিনিসটা খুব ভালো লাগছিল আমার কাছে। মানে আমাদের জীবনটা এমন বৈচিত্র্যময়, আমরা বিচ্ছেদ মানি সেটাকে খুব আপন ভেবে নেই, এবং বিচ্ছেদের গানগুলো যখন আমরা শুনি মনে হয় আমার জীবনের কোনো বর্ণনা বা আমার জীবনের কোনো ঘটনা। প্রত্যেকটা মানুষ এই বিচ্ছেদ গানের সঙ্গে নিজের জীবনকে একদম মানিয়ে নিতে পারে, এই কারণে এই গানগুলো এত বেশি আবেগের হয়। আর যখন কারো সামনে বসে গান শোনা হয় তখন মনে হয় যে আবেগটা একটু বেশিই কাজ করে। তো আপনার যেহেতু এখন অনেক ভক্ত রয়েছে, তাদের জন্য এবার একটা বিচ্ছেদের গান শুনি। ওরে ভাইয়া দিয়ায় আমার অন্তর, কার বুকেতে বান্ধিয়া গো, ভালোবাসার করলি রে দাফন। একটুও তোর নাই রে মায়া, আশানে বান্ধা তোর জিয়া, বুঝাইলো তোর নিষ্ঠুর আচরণ। আমায় কহিরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন, পর মানুষের হইলি রে আপন।
ও একা একা যাই না থাকা ওই শুধু পড়ে বেহায়া এই মনটায় আমার চাইছে শুধু তোরে এ যে কেমন যন্ত্রণা রে এ যে ভীষণ যন্ত্রণা এর যে ভালো রে যদি হইতো রে মরণ আমায় কইরা গেলি মন তুই বাঁধলি নতুন ঘর মানুষের হইলি রে আপন ঘর মানুষের হইলি রে আপন ভাইয়া দিয়া আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া গো ভালোবাসার করলি রে দাপন একটুও তোর নাই রে মায়া আসানে বান্ধা তোর গিয়া বুঝাইল তোর মৃত্যুর আচরণ আমায় কইরা গেলি মন তুই বাঁধলি নতুন ঘর মানুষের হইলি রে আমাদের ভাঙা হৃদয়ে কিন্তু স্বপ্নের জাল বেশি বোনা হয়। যখন কেউ মানসিকভাবে ভেঙে পড়ে বা যখন মনে হয় যে আমি আমার চাওয়া মতো অনেক কিছুই পাচ্ছি না, তখনই কিন্তু আমরা আমাদের জীবনটাকে অন্যভাবে ভাবার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমি আপনার এমন একটা স্বপ্নের কথা জানতে চাই যে স্বপ্ন দেখেই আজকে আপনি এই পথে চলছেন। আসলে স্বপ্ন সবসময় বড় দেখাই ভালো। আমি যেহেতু এখন গান নিয়ে চিন্তা ভাবনা করতেছি, আমি চাই আমি ভালো একজন গায়ক হই, আমার গান প্রতিটা মানুষের মুখে থাকুক, হৃদয়ে থাকুক। আপনি তো হৃদয়, এমনিতেই আপনি সবার মাঝে আছেন, গানটা তো হৃদয়ে ঢুকতে হবে। কিন্তু এখন আমরা যেটা দেখি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অনেক তরুণ উঠে আসছে, অনেক শিল্পীকে আমরা নতুন করে আবিষ্কার করছি, কিন্তু সময়ের সাথে অনেকে হারিয়েও যাচ্ছে। নিজেকে ধরে রাখার জন্য আপনি কি করছেন? আমি কাভার সং করি, পাশাপাশি আমি কিছু মৌলিক গান নিয়ে আসতেছি। দেখা গেছে যে কাভার সং অনেক সময় চলে না বা আপনি সাময়িক একটা জনপ্রিয়তা পায়, সাময়িক জনপ্রিয়তা পাই, কিন্তু যখন হঠাৎ একটা মৌলিক গান আসে এবং এটা হিট হয়, এই গানটা কিন্তু অনেকদিন চলে মার্কেটে। কিন্তু আবার আরেকটা গানও মার্কেটে চলে, সেটা হচ্ছে মনে করেন 90-80 দশকের যে গানগুলো আগে হয়েছিল। আমার এখন উদ্দেশ্য হচ্ছে আমি 80-90 দশকের যে গানগুলো ছিল এগুলো আমি নতুন করে কাভার করব এবং আমার পাশাপাশি কিছু নতুন মৌলিক গান নিয়ে আসবো। আশা করি আমি অতি দ্রুত এবং দর্শকের ভিতরে আমি ঢুকতে পারবো আমার গান দিয়ে, কাভার এবং মৌলিক গান দিয়ে। আপনার ভেতরে একটা জিনিস আমি নোটিস করছিলাম, আপনি বলছিলেন যে যখন একটা গান হিট হয়, এই হিট শব্দটা আমরা কিন্তু ক্যাসেটের যুগে বলতাম, আচ্ছা, জনপ্রিয় হয়, হ্যাঁ, শব্দগুলো এখন কেন জানি হারিয়ে যাচ্ছে। এখন সবাই ভাইরালের পেছনে ছুটছে এবং নিজেকে অনেকে ভাইরাল শিল্পী দাবি করে। তো যারা আসলে এই ধরনের মনোভাব নিয়ে থাকে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বর্তমানে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর, গান হোক, ফানি হোক, যেমনি হোক, মানে এটা কিন্তু অ্যাভেলেবেল এখন। তো ফানি কন্টেন্ট আর গান কিন্তু দুইটা ভিন্ন জিনিস। ফানি কন্টেন্ট আপনি চাইলে সবাই করতে পারে, কিন্তু গানের অর্থ না বুঝেন, গানের ভাষা, মানে গানে কি বলতেছে এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার ভিতরে গিয়ে লাগবে গানটা। তো আমি এটাই বলবো যে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কেউ গানে আসবেন না। যদি ভাইরাল হওয়ার উদ্দেশ্য থাকে তাহলে অন্য কোনোভাবে ভাইরাল হন, হয়তো ফানি ভিডিও করেন, কিন্তু গান গেয়ে যে ভাইরাল হইতে হইব, আপনি গানকে সম্মান করতে হবে। গানকে তো আপনি একটা গান আমি গাইলাম, মজা করে গাইলাম, এটা ভাইরাল হয়ে গেল, হইলে কি হইলো? আপনি তো ওই সম্মানটা পাবেন না। একজন দেখলে আপনার হয়তো বলবে যে ভাই কেমন আছেন, আপনি তো ফেসবুকে ভিডিও দেখছি ভাইরাল, কিন্তু আপনি ওই সম্মানটা পাবেন না। এখন যখন বাইরে বের হন এরকম রিয়েকশন পান? হ্যাঁ, আমি এরকমটা হয় আমার সাথে প্রায়। আমি অনেক সময় দেখা গেছে আমি ওনাকে চিনি না, উনি আমাকে বলে ভাই কেমন আছেন, আমি আপনার ভিডিও দেখি, বসেন একটু চা খাই, একটা ছবি তুলি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর যারা আমার সাথে এরকম হুটহাট করে দেখা হয়, আমি ওনাদেরকে খুব ভালোবাসি, খুব সম্মান দেখাই। কারণ একটা লোক আমাকে যদি ডাক দিয়ে বলতে পারে যে ভাই আমি আপনার গান শুনি, একটা চা খান, আমি কেন তাকে 5 মিনিট সময় দেবো না? তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। না, এইটাই একটা শিল্পীকে আসলে ধারণ করতে হয়। কারণ আমরা তো ফোনে অনেক স্ক্রল করি, অনেকের গান আমাদের সামনে আসে, কিন্তু কয়জনের কথা আমরা মনে রাখি। যখন মানুষের এই নিগুড় ভালোবাসাটা পান, সেইটার ভার নিশ্চয়ই আপনার ভেতরে আরও একটু ভারী হয়ে আসে, যে আপনার উপর দায়িত্বটা আর একটু বেড়ে যায়, যে আপনাকে আরও ভালো গান করতে হবে।
এই মৌলিক গান করার ক্ষেত্রে আমাদের সঙ্গীত অঙ্কনের প্রতিষ্ঠিত কারো কোনো সাপোর্ট বা এই যে আমাদের সঙ্গীতের যে সিস্টেমটা আছে এই সিস্টেমের সঙ্গে আপনার পরিচিতি কতটুকু? যখন আমার বেশ কিছু ভিডিও ভাইরাল হইলো, মিলিয়ন ক্রস করছে, তখন একজন আমাকে ফোন দিছিল যে ভাই আপনার ভোকাল অনেক ভালো, আপনার দিয়ে কিছু কাজ করাতে চাই। হয়তো উনি আমার ভিডিওটা দেখবে, ওনার প্রতি সম্মান ভালোবাসা রইল। তো উনি আমাকে 5টা গানের কাজে সুযোগ করে দিছিল। আমি 5টা গানের ভোকাল দিছি, সব কিছু ওকে। আশা করি 5টা গানই হিট হবে, এত সুন্দর গান। এবং সামনে আমার আরও 10টা গানের কাজ আছে। আমি আশা করি যে মল্লিক গান আমি সামনে ভালো ভালো হিট মল্লিক গান দেবো, পাশাপাশি তো কভার সং থাকবেই। আমরা আপনার মৌলিক গানের অপেক্ষায় থাকবো, কিন্তু এই মুহূর্তে আরেকটা গানে চলে যাব। রোমান্টিক একটা গান করি। বিচ্ছেদ থেকে বের হয়ে একটু রোমান্টিক গানে একটু ঢোকা হওয়া যায়? উচিত। হ্যাঁ। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। আমার দেহের মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি আমি। আমার দেহের মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি আমি। তুমি দূরে গেলে আমার ফুলের মতোই যাব যে ঝরে। তোমায় দেখার দুই চোখ যেন তোমারই দান, বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই প্রাণ। তোমায় দেখার দু চোখ যেন তোমারই প্রাণ, বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই প্রাণ। চিরদিনের তরে ও বন্ধু আমার, বেঁধে রেখো তোমার প্রেম ডোরে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। দারুণ দারুণ। এই যে প্রত্যেকের যে অংশগ্রহণ এবং প্রত্যেকেই যেভাবে প্রাণবন্ত গাইছিলেন, সত্যি অসাধারণ ছিল। আজকে আপনার সঙ্গে যারা আছে আমরা একটু তাদের পরিচয় জানতে চাই। হ্যাঁ, অবশ্যই। আমার পাশে আছে বেঞ্জুতে আসিফ হিমাদ্র, ও আমার খুব কাছের ছোট ভাই। অনেকদিন হলো একসাথে আমরা আড্ডা দিই। তারপর ডারপুকাতে আছে আমার আরেক ভাই তামিম ভাই, খুবই ভালো মনের মানুষ। আর এদিকে গিটারিস্ট জুয়েল, খুব ভালো ছেলে, খুব মিষ্টি বাজায়। তারপরে আছে
আমার খুব কাছের ভাই সম্রাট শাহজাহান, উনি খুব ভালো বাজায় এবং ভালো গায়। আচ্ছা, সবার মধ্যে কমন আছে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ। মানে একটা কমন ব্যাপার আছে আপনাদের মধ্যে। আপনার এত গান শুনছি এবং এত আপনার গল্প শুনছি, এইটা যদি আমরা লাগাম না টানি এটা চলতেই থাকবে। হ্যাঁ। যেহেতু ঈদের সময় হ্যাঁ। আমাদেরকে আরও অনেক জায়গায় অনেক আনন্দ করতে হবে, সেই কারণে আমাদেরকে আজকের এই আড্ডাটা একটু দ্রুত শেষ করতে হবে। আচ্ছা, তবে যেহেতু আড্ডা শেষ করব, তার আগে আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান সেই বিষয়টা জানতে চাই। আর দর্শকদেরকে একটা কথাই বলবো, যারা আমাকে চিনেন, আমাকে জানেন, আমার গান পছন্দ করেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা কি ধরনের গান শুনতে চান আমাকে কমেন্টস করবেন, হয়তো আমাকে ইনবক্সে নক করতে পারেন যে ভাই আপনার কোনটি গানগুলো ভালো যায়, আপনি এই ধরনের গান করেন। আমি অবশ্যই এটা কাজে লাগাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মুবারক। আমরা আপনাকে যেহেতু পেয়েছি আর এত লম্বা একটা সময় আমরা আড্ডা দিয়েছি, আড্ডার শেষটাও একটা গান দিয়ে হোক। আচ্ছা, তাহলে আমি এবার একটা গান গাই। আমি তোমার হাতের খেলনা গো দয়াল, যেমনি ইচ্ছা আমায় নিয়ে খেলো। আমরা খেলতে চাই না, কিন্তু গান শুনতে চাই। ওরে কাউরে রাখছো মহা সুখে, কাহারো আবার বুকে চিতা জালো, আমি তোমার হাতে খেলনা গো দয়াল, ওরে যেমনে ইচ্ছা আমায় নিয়ে খেলো। কাউরে রাখছো মহা সুখে, কাহারো আবার